কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে। আমি মা বাবা খুব অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়েও কাটিয়েছি। যত তাড়াতাড়ি ও বড় হয়ে একটা চাকরি করবে তাহলে হয়তো ওদের জীবনের কষ্টটা একটু কমবে। জীবনের হালটা হাত থেকে চলে যাওয়া ওইটা আমার হয়েছিল। এক এক সময় গেছে যে বহুদিন হয়ে গেছে কোনো সেইভাবে কাজ আসছে না, ভীষণভাবে আমি ভয় পেয়ে যেতাম এক এক সময়। তাহলে মনে হয় কিছু হলো না, আমি হয়তো ভুল ডিসিশন নিলাম, আমার হয়তো এখানে কিছু হওয়ার নেই। ও মা, ও তো এখন এইসব করছে, ও আর কি নায়িকা হবে। খুব কষ্ট করে, মানে লোকে যাতে বুঝতে না পারে, মায়ের কোনো পুরনো শাড়িকে একটু ডিজাইন করে পরা এবং মেকআপটা একটু নিজে নিজে করে নেওয়া, ওই আর কি হামাগুড়ি দিতে এগিয়ে গেছি সবসময়। রোজ সকালবেলা হসপিটালে যেতাম এবং রাত্রিবেলা বাড়ি ফিরতাম, কান্নাকাটি করতাম। সেই জার্নিটাতে আমি আলটিমেটলি হেরেই গেছি, সে আজকে নেই পৃথিবীতে। মা বাবার কাছে সব থেকে বড় পাওনা যে আমি আজকে ভালো আছি। প্রেমের ক্ষেত্রে কতটা ডেডিকেটেড এখন যে আমি সম্পর্কটার মধ্যে রয়েছি, সেটাই আমার। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এই মুহূর্তে আমার সঙ্গে পর্দার পার্বতী রয়েছে, মানে আমরা দাদামণির ফ্লোরে রয়েছি, আর বুঝতেই পারছেন পার্বতী রয়েছে মানে অনুষ্কা রয়েছে। প্রথমত বলো যে প্রথম ধারাবাহিক এবং পার্বতী চরিত্রটা একটু বলো যে তোমার কাছে কিরকম লাগছে। পার্বতী একজন ডক্টর আমরা দেখেছি পর্দায়, তো এখনো পর্যন্ত পার্বতী চরিত্রটা মানে শুরু থেকেই আমাকে যখন জি থেকে ফোন করে এই চরিত্রটার কথা বলা হয়, এবং আমি এর আগে কোনোদিন ধারাবাহিক করিনি, এবং আমি চরিত্রের ব্যাপারে খুব একটু আছে আমার প্যাকনা। তো আর প্যাকনা বলতে আসলে প্যাকনাটা অনেক সবসময় আমার মনে হয় যে আমি যে ক্যারেক্টারটা পুল অফ করতে পারবো না, সেটা আমি করতে চাই না খুব একটা। তো ধারাবাহিকের ক্ষেত্রে আমার সেটাই হয়েছিল যে স্পেশালি ধারাবাহিকে আমরা সিনেমা যখন করি, অনেক সময় অনেক চরিত্র আমরা সিনেমা এখন কম দিনের শুটিং হয়, 5 দিন 6 দিন 10 দিন 12 দিনের জন্য একটা চরিত্রকে করা আর একটা চরিত্রকে একটা লং টাইমের জন্য করে যাওয়ার মধ্যে ডিফারেন্স আছে। ধারাবাহিকের ক্ষেত্রে যে চরিত্রটা আমি প্লে করছি তার সাথে যদি আমার তার স্ট্রাগল, তার যে কনফ্লিক্টগুলো বা তার যে চিন্তা ভাবনা, তার সাথে যদি আমার একটুও মিল না থাকে, আমি জানি না অনেক অ্যাক্টর হয়তো পারে, কিন্তু আমার জন্য খুব ডিফিকাল্ট। সেই জন্য আমি একটু সময়ই নিয়েছিলাম ধারাবাহিক করার ক্ষেত্রে। কিন্তু যখনই আমাকে পার্বতী চরিত্রটা বলা হয় যে এত সুন্দর একটা মেয়েটার জার্নি, যে অনেক সময় বেশিরভাগ ধারাবাহিক ক্ষেত্রে হিরোইনদের যে ফাইট থাকে সেটা বাইরের লোকেদের সাথে, পার্বতীর ফাইটটা তার সব থেকে কাছের লোকেদের সাথে, তার বাবা দাদা, মানে বাবা দাদা এই নামগুলো একটা মেয়ের জীবনের হয়তো সব থেকে আদরের নাম। আমার তো মানে অনুষ্কার অ্যাটলিস্ট তাই। কিন্তু তাদের সাথে তাদের দ্বারা টর্চার্ড হওয়া, বা বাবা দাদা যখন বুঝতে পারে না যে একটা মেয়ের কি স্বপ্ন, কি বা মেয়েটার মধ্যে কি ক্যাপাসিটি রয়েছে, কি করতে পারে, কিচ্ছু বুঝতে পারে না, বা উল্টে তাকে আরও ডমিনেট করে রাখা হয়, তখন যে ওই মেয়েটার জার্নিটা আরও কঠিন হয়ে যায়। তো তারপরেও এই যে পার্বতী কন্টিনিউয়াসলি নিজের একটা আইডেন্টিটির জন্য লড়াই করে যাচ্ছে, এবং শুধু নিজের জন্য নয়, এই যে সোমকেও সারাক্ষণ অপমান করা, হিউমিলিয়েট করা, তার জন্য সারাক্ষণ ওর নিজের বাবা দাদার সাথে লড়াই করছে। তো এটা শুনেই আমার খুব ভালো লেগেছিলো, এবং করতে করতেও আমি সত্যিই মানে চরিত্রটার সাথে খুব অ্যাটাচ হয়ে পড়ছি আর কি। একদমই। এবং সবে সবে শুরু হয়েছে ধারাবাহিক, তো একটু বলো যে এই প্রথমবার যখন প্রমোট এলো এবং নতুন জুটি তোমরা টেলিভিশনে, তো সেখান থেকে তুমি কি কি রিয়াকশন পেয়েছিলে? রিয়াকশন আসলে প্রতীকদা তো খুবই টেলিভিশনের প্রসিদ্ধ অ্যাক্টর, এবং এতগুলো হিট ধারাবাহিক প্রতীকদা দিয়েছে, এবং প্রতীকদার সাথে অনেক হিট পেয়ারও রয়েছে। এবং যখন ধারাবাহিকের দর্শক আর আমাদের সিনেমার দর্শক একদম আলাদা, তো যখনই মানুষ একটা জুটিকে পছন্দ করে ফেলে, বহুদিন দেখে দেখে তারা তাদের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, আমি বুঝতে পারি যে প্রথম যখন আসে অন্য কারোর সাথে আবার সেই হিরো বা হিরোইনকে আলাদা কারোর সাথে দেখতে পায়, তখন দর্শকের একটু মন খারাপ হয় যে ওদেরকে আবার দেখতে পেলে বেটার হতো। কিন্তু আবার মানে ধারাবাহিক বিষয়টাই এমন যে চলতে চলতে আবার ওই জুটিটাকেও মানুষ ভালোবেসে ফেলে। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে, কিছু দর্শক প্রচণ্ড আমাকে ভালোবাসা দিয়েছে, এবং যারা আমার অডিয়েন্স ছিল, যারা আমাকে এর আগে ওয়েব সিরিজ বা সিনেমাতে দেখেছে,
তারা সবসময় আমাকে একটু অন্যরকম চরিত্রে দেখেছে, কিন্তু এখানে একদম আলাদা কিছুতে দেখছে। তো তাদের খুব ভালো রিয়াকশন ছিল যে অনুষ্কাকে একদম আলাদাভাবে দেখতে পাচ্ছি। আবার কিছু দর্শকের একটু মন খারাপও হয়েছিল যে একদম এই নায়িকাকে তো কোনোদিন দেখিনি এর আগে টেলিভিশনে, কিন্তু এখন আবার দেখছি আস্তে আস্তে দর্শকের এই জুটিটাকেও ভালো লেগে যাচ্ছে। তো এটার মজার ব্যাপার আর কি। এটা একটা বলো যে জার্নিটা শুরু কিভাবে হয়েছিল, অভিনেত্রী হয়ে ওঠা এই জার্নিটা? অভিনেত্রী হয়ে ওঠার জার্নিটা আমার খুবই অদ্ভুত একটা জার্নি, কারণ আমার জার্নির সাথে মানে অন্যদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ধারাবাহিক দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে ওয়েব সিরিজ বা সিনেমা। আমার একদম রিভার্স একটা জার্নি। আমি থিয়েটার করতাম আর টুকটাক মডেলিং করতাম, তখন আমি কলেজে পড়তাম। এবং আমি যে খুব অভিনয় নিয়ে বা অভিনেত্রী হব বা নায়িকা হব এ নিয়ে যে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছিলাম তা নয়। আমি মডেলিং বা থিয়েটার থেকে আমি খুব ভয়েস ওভার আর্টিস্টের কাজ করতাম। এটা ছিল হচ্ছে আমার ক্লাস 12 থেকে এরকম আমার চলছে। তো ওই কলেজে পড়াকালীনই আমাকে একদিন খুব অ্যাক্সিডেন্টালি আমার সাথে আমার প্রথম ডিরেক্টর অরুণ রয়, ওনার দেখা হয় এবং উনি আমাকে রাস্তায় বলে যে তুমি কি সিনেমায় অভিনয় করতে চাও? তো আমি বলি যে হ্যাঁ, যদি ভালো সুযোগ পাই নিশ্চয়ই করব। তো তারপর আমি যাই এবং আমার প্রথম ছবি হীরালাল হয় এবং সেই চরিত্রটা এখনও আমাকে ইন্ডাস্ট্রির বহু লোক হেমাঙ্গিনী বা হেম বলেই ডাকে। অরুণদা আজকে নেই, কিন্তু আমার জার্নিটা উনি শুরু করে দিয়ে গেছিলেন। এবং যখন আমি হীরালালের প্রথম দিকে শুটিং করছি, আমি কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হয় সেটুকুও জানতাম না। এবং তার জন্যই আমাকে অরুণদা যেদিনকে আমার শুটিং থাকতো না সেদিনকেও আমাকে ফ্লোরে নিয়ে গিয়ে আমাকে সব কাজ করাতো। তো তারপর আমার এমন হয়ে গেছিলো যে আমি বিহাইন্ড ক্যামেরাটাও খুব ভালোবেসে ফেলেছিলাম। আমি নায়িকা হিসেবে ডেবিউ করার পর মাল্টিপল অ্যাওয়ার্ড নমিনেশন সব কিছু হওয়ার পরে আমি আবার বিহাইন্ড ক্যামেরা কাজ করেছি। জাস্ট আমার মনে হয়েছিল যে আমি যে মিডিয়ামটায় কাজ করছি সেই মিডিয়ামটা সম্পর্কে আমি সবটা জানি না। তো সেই জন্য আমি ইপির কাজ করেছি, অ্যাসিস্ট করেছি, রিসার্চারের কাজ করেছি, কন্টেন্ট ডেভেলপ করেছি, অনেক কিছু করেছি। যে আমার এই মিডিয়ামটা পুরোটা জানতে ইচ্ছা করেছিল যে আমি পোস্ট প্রোডাকশন টু প্রি প্রোডাকশন একটা এন্টায়ার ছবি কী করে তৈরি হয় পুরোটাতে আমি থেকেছি। এবং তার জন্য মানে অনেকটাই ক্রেডিট গোজ টু অরুণদা যে উনি আমাকে সেইভাবে শিখিয়েছিলেন। সেইভাবে শুরু হয় এবং তারপর আস্তে আস্তে ওয়েব সিরিজ করি, অ্যাডভার্টাইজ করি, সব কিছুই করি। কিন্তু প্রায় এই 7 বছরের প্রায় জার্নিটাতে কোনোদিনই ধারাবাহিকটা করা হয়নি। তো এবার ফাইনালি সেটাও হলো আর কি। আচ্ছা, যখন মডেলিং শুরু করছো সেই সময় পরিবারের কতটা সাপোর্ট অনুষ্কা পেয়েছিল? আমার মা বাবা তো প্রচণ্ডভাবে সাপোর্টিভ আমার ক্ষেত্রে সবসময়। এবং আমরা বেশ খানিকটা সময় আমাদের জীবনের আমি মা বাবা খুব অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়েও কাটিয়েছি। এবং বাকি সবাই আমাদের ধরো রিলেটিভ বা যারা আমাদের ক্লোজ লোকজন, তারা ভাবছিলাম, যেহেতু পড়াশোনাতেও খুব ভালো ছিলাম, সবাই ভাবছিল যে যত তাড়াতাড়ি ও বড় হয়ে একটা চাকরি করবে তাহলে হয়তো ওদের জীবনের কষ্টটা একটু কমবে। কিন্তু তারপর যখন আমি বাবার এই প্রফেশনের দিকে আসলাম তখন আমার মা বাবা কোনোদিন কোনো আপত্তি করেনি, বরং প্রচণ্ড সাপোর্ট করেছে। কিন্তু বাকিরা মা বাবাকে বলেছিল যে এরকম একটা মানে ইনসিকিউর প্রফেশনে ও যাচ্ছে, তার থেকে এত ভালো ছিল পড়াশোনা, তার থেকে যদি চাকরি করতো তোদের একটু হতো। কিন্তু আমার মা বাবা কোনো দিনই সেটা করেনি, বরং আমাকে প্রচণ্ডভাবে এনকারেজ, সাপোর্ট যা যা মানে করা যেতে পারে সবটাই করেছে। মানে এখনো অবধি সব রকমভাবে কোনো দিন বা এক সময় গেছে যে বহুদিন হয়ে গেছে কোনো সেইভাবে কাজ আসছে না, আমি হয়তো মন খারাপ করছি, তখনও আমার মা বাবা বা এরকম কোনো কাজ যে আমার করতে ইচ্ছে করছে না সেই সময় দাঁড়িয়ে মা বাবা বুঝতে পারছে যে এই কাজটা আমার করার ইচ্ছে নেই, কিন্তু শুধুমাত্র হয়তো একটা ফাইন্যান্সিয়াল কারণে আমি কাজটার দিকে এগোচ্ছি এবং হয়তো কাজটা করলে আমি বেশ অনেকটাই টাকা পাবো, কিন্তু মা বাবা আমাকে বারণ করে গেছে যে করিস না, মন যখন চাইছে না করিস না। তো আমার মা বাবা সেটা করেছে সবসময় আমার জন্য। বড় হয়ে ওঠাটা কি কলকাতাতে নাকি বাইরে? আমার বাড়ি আগরপাড়াতে, কলকাতা থেকে একটু দূরে, কিন্তু আমার কলেজ ছিল হচ্ছে হাজরাতে, যোগমায়া দেবী। বা যেহেতু থিয়েটার করতাম তো মানে এই কলকাতা সারাউন্ডিংয়েই সবটাই আর কি আমার। একটা কথা বলো, যেখান থেকে তুমি দেখেছো যে পরিবারের একটা আর্থিক সংকট এসছে এবং সেটা সারভাইভ করা, তারপর এরকম একটা প্রফেশন যেটা তুমি বললে যে অনেকেই না করেছিল, সেখানে অনুষ্কার কোথাও ভয় হয়েছিল যে কাজ কখন আসবে বা আমার পাশে দাঁড়ানো তো একটা বিরাট দায়িত্ব হিসেবে, সেই জায়গাটা থেকে?
ভীষণভাবে আমি ভয় পেয়ে যেতাম এক এক সময়, এবং তার জন্যই সেই রিজন থেকেই হয়তো আমার মধ্যে একটা প্রবলেম আছে। আমি সবসময় নিজেকে সারা জীবন আমি খুব আন্ডার এস্টিমেট করি, মানে আমার মনে হয় যে আমি আই এম নট কেপেবল, আমার দ্বারা হবে না সেরকম কিছু। কিন্তু আমার মা বাবা বন্ধুবান্ধব সবাই আমাকে প্রচণ্ড পুশ করতে থাকে। এবার মাঝে মাঝেই একটা অ্যাক্টরের জার্নিতে আপস অ্যান্ড ডাউনস থাকে, তো মাঝে মাঝেই এরকম হতো। আমি বলছি শুরুর দিকে স্পেশালি হিরালাল রিলিজ করতেই প্রায় আমাদের 3 বছর লেগে গেছিলো। তো ওই একটা ছবি করে সেই ছবিটা সবাই যখন রাফ কাট দেখছে সবাই বলছে তোরা ভীষণ ভালো করেছিস, জাস্ট ছবিটা রিলিজ করছে না। 3 বছর অটোমেটিক্যালি ফার্স্ট ছবি রিলিজ করছে না বলে আমরা সেইভাবে কোনো কাজও পাচ্ছি না, আমি কিঞ্জলদা অর্ণদা আমরা যারা ছিলাম আমাদের। তো সেই সময়টা একটা খুব যন্ত্রণার একটা সময় গেছে যে তাহলে মনে হয় কিছু হলো না, আমি হয়তো ভুল ডিসিশন নিলাম, আমার হয়তো এখানে কিছু হওয়ার নেই। তো ইনসিকিউরিটি তো আসে। আবার সেই রিজন থেকেই আমি আরও বিহাইন্ড ক্যামেরা বেশি করে কাজ করতে শুরু করি। যে তখনও লোকে বলেছিল যে আমাদের ইন্ডাস্ট্রিতে আবার একটা প্রবলেম আছে যে যখন আমরা মুম্বাইয়ের কোনো ছবিতে এক্সিকিউটিভ প্রডিউসারের নাম অনুষ্কা শর্মা বা আলিয়া ভাট দেখি, সেটা খুব সম্মানের। কিন্তু আমাদের এখানে আবার কোনো নায়িকা বা কোনো অভিনেত্রী অ্যাট এ টাইম অভিনয় করছে, আবার বিহাইন্ড ক্যামেরাতেও কাজ করছে, বা কোনো ছবিতে তার নাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আসছে, তখন লোকে বলছে ও মা, ও তো এখন এইসব করছে, ও আর কি নায়িকা হবে। তো সেই সব প্রবলেমগুলো রয়েছে। কিন্তু আমার যেটা হচ্ছে যে আমি কোনোদিনই অত আমি ভেবেছি যে অত ভাবনা চিন্তা করে লাভ নেই, যেটা সামনে আসছে করে যাই, অভিনয় আসলে অভিনয় করি, যা আসছে করে যাই। মানে কটা লোকের ভাগ্যেই বা এই কোর ইন্ডাস্ট্রিটায় ঢুকে এবং যারা এখানে কাজ করছে সেই কোর ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করারই ভাগ্যটা হয়, কত লোক তো পৌঁছাতেই পারে না এই অবধি। তো আমি সবসময় সেটা ভেবে গেছি যে আমার সামনে যখন এই সুযোগটা রয়েছে, সেটা হোয়াট এভার ইট ইজ আমি জাস্ট আমার 100% দিয়ে করি। তো আমি অত সেকেন্ড থট রাখিনি যে এটার করলে আমার যে কি হবে আর কি, আমি করে গেছি, আমি এগিয়ে গেছি। একটা কথা বলি যে আর্থিক সহায়তা না থাকায় মানে সারভাইভ কতটা করা কঠিন ছিল আজকালকার সমাজ, এবং তুমি মডেলিং করছো, তোমার পড়াশোনা রয়েছে, সবটা সামলে খুবই মানে কষ্ট করে খুব প্ল্যান করেই চলতে হয়েছে আমাদেরকে। কারণ যেহেতু এই প্রফেশনে থাকলে নিজেদেরকে মেনটেন করার একটা বিষয় থাকে, তো সেই সময় এক একটা সময় হতো যে খুব প্রবলেম হতো। মানে একটা প্রিমিয়ারে যাব বা একটা হয়তো ফিল্মফেয়ার থেকে আমাকে ইনভাইট করা হয়েছে বা কিছু, সেইখানে যেতেও যে নিজেদের তৈরি করে নিয়ে যাওয়ারও একটা বিশাল একটা ভালো খরচা আছে, মানে অভিনেত্রীদের স্পেশালি আমি বলছি। তো খুব কষ্ট করে, মানে লোকে যাতে বুঝতে না পারে, মায়ের কোনো পুরনো শাড়িকে একটু ডিজাইন করে পরা এবং মেকআপটা একটু নিজে নিজে করে নেওয়া, চুলটা হয়তো কোনো আমাদের পরিচিত কাউকে, হেয়ারের কাউকে বললাম যে একটা শুটিংয়ে আছি, যে একটু করে দেবে, আজকে আমার এই অনুষ্ঠানটা আছে। তো খুব কষ্ট করে মেনটেন করা। এবং আমার মা বাবা ওর মধ্যেও এক সময়, আমি বলছি একদম শুরুর দিকে জার্নি এগুলো, ওর মধ্যেও যাতে মানে আমার প্রপার নিউট্রিশনটা পড়ে বা আমাকে দেখতে যেন ঠিকঠাক লাগে, তো নিজেদের জীবন থেকে অনেক খরচা বাদ দিয়ে আমার দিকে সেইটা করা, ওগুলো মা বাবা কন্টিনিউয়াসলি করে গেছে। তো যার ফলে আর কি হামাগুড়ি দিতে দিতে এগিয়ে গেছি সবসময়। আজ পরিবার, মা বাবা কতটা খুশি? ভীষণভাবে খুশি। এবং সবসময়ই ওরা, আমি যাই করেছি সিনেমা, ওয়েব সিরিজ, ওরা, আমার মা প্রচণ্ড সিনেমা অ্যাডিক্ট, সব কিছু দেখে এবং আমার সব থেকে বড় ক্রিটিক আমার মা, এবং সব সময় দেখে, ভালো খারাপ সবটা বলে। এবং ওদের জন্য সব থেকে বড় পাওনা হচ্ছে যে আমি খুশি কিনা। কারণ ওরা একটা সময় আমাকে খুব দেখেছে যে আমি কি দিন কাটিয়েছি, এবং সেটা শুধু আমার ক্যারিয়ারের স্ট্রাগলের জন্য নয়, মাঝখানে আমার একটা ফেজ গেছে, তোমরা হয়তো জানো, যেখানে আমার খুব কাছের একজনকে নিয়ে আমি খুবই কষ্টে দিন কাটিয়েছি, এবং তার ট্রিটমেন্টের জন্য আমি রেগুলার প্রায় অলমোস্ট 2 বছর রোজ সকালবেলা হসপিটালে যেতাম এবং রাত্রিবেলা বাড়ি ফিরতাম, কান্নাকাটি করতাম, আবার সকালবেলা হসপিটালে যেতাম, এবং তার ট্রিটমেন্টটার জন্য আমাকে একটা মোটা টাকা সবার জোগাড় করতে হচ্ছিল। এবং আমি একা নই, আমরা অনেকে মিলে সেটা করেছি, এবং সব থেকে বেশি হয়তো দৌড়াদৌড়িটা আমাকে করতে হয়েছে। তো সেই সময়টা আমি একটা খুব মানে আমার হয় না যে
জীবনের হালটা হাত থেকে চলে যাওয়া, ওইটা আমার হয়েছিল যে আমি কি এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করব, না আমার বাড়িটা সামলাবো, না আমি এই মানুষটা যে আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে রয়েছে আমি তাকে বাঁচাবো, আমি কি করব। ওই একটা 2.5 বছর আমার গেছে। তো তারপরে সেই যাই না, সেই জার্নিটাতে আমি আলটিমেটলি হেরেই গেছি, সে আজকে নেই পৃথিবীতে। কিন্তু তারপরে যা হয়, মানুষের ডেস্টিনি, আস্তে আস্তে মানুষ আবার নর্মাল লাইফে ফেরে। এবং মা বাবার কাছে সব থেকে বড় পাওনা যে আমি আজকে ভালো আছি। পার্বতীকে আমরা দেখেছি খুব স্পষ্ট বক্তা, মানে বাবার মুখের উপরও কথা বলতে সে পারে, বাবার এইরকম একটা দাপট থাকা সত্ত্বেও। অনুষ্কাও কি খানিকটা এইরকমই? হ্যাঁ, মানে আমি যে খুব মুখোরা বা ঝগড়াটে বা খুব চেঁচামেচি করি সেটা নয়, কিন্তু আমি ছোটবেলা থেকেই খুব আমার যেটা বক্তব্য সেটা খুব পরিষ্কার করে বলতে পারি। আমার বাবা আমাকে বলতো যে তুই লয়ার হ, কারণ যুক্তিতে আমার সাথে পেরে ওঠা খুব মুশকিল। মানে যতক্ষণ না আমাকে যুক্তি দিয়ে, মানে আমার যুক্তিটা আমার মন মতো হচ্ছে, ততক্ষণ অবধি আমি যে সেটা খুব ঝগড়া করে বলবো বা চিৎকার চেঁচামেচি করে বলবো সেটা নয়, কিন্তু আমি বলতেই থাকবো যে না আমার এটা ঠিক লাগছে না, আমার এটা মনে হচ্ছে। তো সেইটা একটা পার্বতীর সাথে মিল আছে আমার। আর পার্বতীর লাভ লাইফের সাথে অনুষ্কার লাভ লাইফের কোনো মিল রয়েছে? মানে কাউকে ভালো লাগলে কি স্পষ্ট করে বলতে পারে? আমার হ্যাঁ, আমি খুব একটা যে নিজের দিক থেকে এগোই সেটা নয়, বাট আমার খুব একটা এই লং টার্ম কোনো রিলেশনশিপ হয়নি। কিন্তু এখন যে আমি সম্পর্কটার মধ্যে রয়েছি সেটাই আমার বলতে গেলে সব থেকে মানে একমাত্র আমি প্রপার রিলেশনশিপ বলতে পারি। তার আগে ওই টুকটাক একটু আধটু। এবং ও এই রিলেশনশিপটার ক্ষেত্রে আমার থেকে বেশি সেই অনেকটা বেশি এগিয়েছে, এবং তার দিক থেকে এফোর্টটা এত বেশি ছিল যে তারপর আমার আর কিছু করার ছিল না, ইন দ্য সেন্স যে মানে হ্যাঁ, মানে আমিও আর কি এগিয়েই গেছি আর কি। এবং তারপর এভরিথিং ইজ ভেরি সর্টেড। প্রেমের ক্ষেত্রে কতটা ডেডিকেটেড? আমি ভীষণভাবে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই ভীষণভাবে ডেডিকেটেড। মানে আমার সাথে খুব কম সম্পর্কই তৈরি হয় মানুষের, কারণ আমার একটা এরকম গণ্ডি রয়েছে, তা আমার সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু ওই যে সার্কেলটা তার মধ্যে আমি খুব কম মানুষকেই ঢুকতে দিই। এবং যদি একবার ঢুকে পড়ো তুমি, তো তোমার জন্য আমি যে কি লেভেল, কোন মানে হাঁটু জল কেন, আমি গলা জল আমি ডুবে চলে যাব তোমার, আমার কোনো ওই নেই, লিমিট নেই তো আমি ওরকমই। আমি যদি একবার কাউকে ভালোবেসে ফেলি তো তার জন্য জান হাজির। আমরা সোমকে যতটা দেখছি পর্দায়, সে একটু মানে ফল ইন লাভ যেটাকে আমরা বলি পার্বতীর প্রতি রয়েছে। যদি অনুষ্কাকে জিজ্ঞেস করি, অনুভব দাও কি সেরকম? হ্যাঁ, সেরকম। হ্যাঁ, ও প্রচণ্ডভাবে ও আমি যতটাই ইন্ট্রোভার্ট ও ততটাই বেশি এক্সট্রোভার্ট এবং আমাকে ওর মানে এই রিলেশনশিপটার পরে আমাকে সবাই বলে যে আমি অনেক এক্সট্রোভার্ট হয়ে গেছি। আগে আমি একদম আমার ইমোশন কারোর সাথে শেয়ার করতে পারতাম না, আমার মন খারাপ কিনা বা খুব কম লোক বুঝতে পারতো। কিন্তু এখন আমি ওর পাল্লায় পড়ে অনেক বেশি ভোকাল হয়েছি, অনেক বেশি এক্সট্রোভার্ট, বা নিজের কি পছন্দ হচ্ছে কি পছন্দ হচ্ছে না সেগুলো অনেক বেশি বোঝাতে পারি লোককে। কি বলছে পার্বতীকে দেখে? ও আমার মায়ের মতোই, ভালো খারাপ সবটাই বলে। একটা সিন দেখে হয়তো বললো যে এই সিনটা আমি আমার কাজ দেখি না খুব একটা, আমার একটু প্রবলেম আছে, আমার সবই খারাপ লাগে, কিন্তু ও দেখে, মা দেখে, ওর বাড়ির লোক দেখে, আমার সবাই আর কি দেখে। তো সবাই আমাকে, আমার চারপাশে যে মানুষগুলোকে আমি রেখেছি তারা কোনোদিন আমাকে ওই শুধু ভালোটা বলে না, তারা খারাপটাও বলে দেয় যে আজকের এই সিনটা কি খারাপ করলি, এরকম করে তো করতে পারতিস। আবার কোনো দিন যে আজকেরটা না সত্যি চোখে জল এসে গেছে রে, এত ভালো হলো। তো সেরকমভাবেই সবাই আমাকে সেইভাবেই আর কি করে। থ্যাংক ইউ। এবং সবে জার্নি শুরু হয়েছে। টেলিভিশন মানে আমরা জানি যে একদম ড্রয়িং রুমে পৌঁছে যাওয়ার মতো, ঘরের মেয়ে হয়ে ওঠার একটা সময় রয়েছে। তো কি বলবে দাদামণি? দাদামণি ওকে নিয়ে বেশি কিছু বলার নেই, অলরেডি মানুষ খুব পছন্দ করছে। এবং দাদামণির ক্ষেত্রে সেটা সব থেকে ভালো বিষয় হচ্ছে যে শুধু হিরো হিরোইন নয়, সবকটা চরিত্ররই খুব আলাদা করে জার্নি আছে। তো এবং আমার মনে হয় অলরেডি দর্শক প্রত্যেকটা চরিত্রের সাথেই নিজেদেরকে কানেক্ট করছে এবং প্রত্যেকটা চরিত্রকেই ভালোবাসছে। তো এর থেকে বড় পাওনা তো আর কিছু হতে পারে না। এবং এভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, ভালো খারাপ যাই লাগুক আমাদেরকে বলবেন, এটুকুই চাই।